ট্রাম্প প্রশাসন আর জাতিসংঘ এই দুটো নাম শুনলেই যেন একটা বিতর্কের ছবি চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু শুধুই কি সমালোচনা? এর বাইরেও কিন্তু তাদের একটা সুস্পষ্ট পরিকল্পনা ছিল, জাতিসংঘকে বদলে ফেলা একটা মডেল। আজকের এই বিশ্লেষণে আমরা সেই মডেলটারই গভীরে যাব, দেখব এর পেছনে কি ছিল আর কি হতে পারে এর ফলাফল। আর সবকিছুর শুরু হয়েছিল কিন্তু এই একটা প্রশ্ন দিয়ে। ডোনাল্ড ট্রাম্প যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনের মঞ্চে দাঁড়িয়ে এই প্রশ্নটা করেন, তখন ওটা শুধু একটা প্রশ্ন ছিল না, এটা ছিল পুরো বিশ্ব ব্যবস্থার প্রতি তার প্রশাসনের একটা সরাসরি চ্যালেঞ্জ। তো এই প্রশ্নের উত্তর হিসেবেই তারা একটা একেবারে নতুন মডেল সামনে নিয়ে আসে। তাহলে চলুন এখন এই মডেলটাকেই একটু ভেঙে দেখা যাক, এর পেছনের যুক্তিগুলো কি ছিল আর এর ফলই বা কি দাঁড়ালো। আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক মূল অভিযোগে। জাতিসংঘকে নিয়ে ট্রাম্প প্রশাসনের সমস্যাটা ঠিক কোথায় ছিল? তাদের চোখে সংস্থাটার সবচেয়ে বড় দুর্বলতাগুলো কি কি? তাদের মূল কথাটা ছিল খুব সহজ: জাতিসংঘ তার আসল লক্ষ্য পূরণ করতে পারেনি। এটাকে একটা অদক্ষ আর আমলাতান্ত্রিক জটিলতায় ভরা প্রতিষ্ঠান হিসেবে দেখা হচ্ছিল, মানে যার সম্ভাবনা ছিল বিশাল, কিন্তু কাজের বেলায় কিচ্ছু করতে পারছে না। এই একটা কথাই আসলে তাদের পুরো মনোভাবটা পরিষ্কার করে দেয়। তাদের মতে জাতিসংঘ কেবল কথার কথা বলে, বিবৃতি দেয়, কিন্তু বাস্তবে পৃথিবীতে যে সংঘাতগুলো চলছে সেগুলো থামাতে কোনো কার্যকরী ভূমিকাই রাখতে পারে না। আর এই হতাশার পেছনেই ছিল তাদের সবচেয়ে বড় যুক্তিটা। তারা এটাকে বলতো ডিসপ্রপোর্শনেট বার্ডেন বা অসামঞ্জস্যপূর্ণ বোঝা। তাদের ভাষ্য ছিল বিশ্ব সংস্থাগুলো চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে একাই অনেক বেশি আর্থিক এবং সামরিক দায়িত্ব নিতে হচ্ছে, যা একদমই ন্যায্য নয়। আর এই যুক্তিটাই ছিল তাদের পরবর্তী সব পদক্ষেপের ভিত্তি। তো এই সব সমালোচনা আর যুক্তির উপর ভিত্তি করেই জন্ম নিল তাদের আমেরিকা ফার্স্ট কর্মপরিকল্পনা। চলুন দেখি তারা ঠিক কি কি পদক্ষেপ নিয়েছিল। তাদের কাজে একটা জিনিস খুব পরিষ্কার ছিল: প্রত্যাহার আর অর্থায়ন বন্ধ করে দেওয়া। মানবাধিকার কাউন্সিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্যারিস জলবায়ু চুক্তি, একের পর এক বহুপাক্ষিক সংস্থা আর চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদেরকে সরিয়ে নিতে শুরু করে। তবে তাদের সবচেয়ে বড় আর্থিক পদক্ষেপগুলোর একটা ছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বাজেট কমিয়ে দেওয়া। আর এটা কিন্তু সরাসরি সংস্থাটার মূল নিরাপত্তা কার্যক্রমের উপর গিয়ে আঘাত হানে। আর অঙ্কটা শুনলে অবাক হতে হয়, প্রায় ৬৮,২২,০০,০০০ $। যুক্তরাষ্ট্র তাদের শান্তিরক্ষা অনুদান বলতে গেলে অর্ধেকে নামিয়ে এনেছিল। ভাবা যায়, জাতিসংঘের জন্য এটা ছিল একটা বিশাল আর্থিক ধাক্কা। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই টাকা কাটার পেছনে একটা উদ্দেশ্য আছে। তাদের লক্ষ্য ছিল আর্থিক চাপ দিয়ে জাতিসংঘকে সংস্কার করতে বাধ্য করা, যাতে সংস্থাটা আরও স্বচ্ছ আর দক্ষ হয়ে ওঠে। কিন্তু কথা আর কাজের মধ্যে কি আসলেই মিল ছিল? সোর্স ম্যাটেরিয়ালটা যখন আমরা বিশ্লেষণ করি, তখন কিছু বেশ বড়সড় অসঙ্গতি চোখে পড়ে। বিশ্লেষণে এই মডেলের একটা মূল সমস্যাকে বলা হচ্ছে দ্বিচারিতা। মানে একদিকে জাতিসংঘকে আরও ভালো কাজ করতে বলা হচ্ছে, কিন্তু অন্যদিকে সেই কাজটা করার জন্য যে টাকা বা সম্পদ দরকার সেটাই আটকে দেওয়া হচ্ছে। ব্যাপারটা বুঝতে গাজা সংকটের উদাহরণটা দেখা যাক। প্রশাসন একদিকে যুদ্ধ থামাতে না পারার জন্য জাতিসংঘকে দোষ দিচ্ছিল, কিন্তু মজার ব্যাপার হল নিরাপত্তা পরিষদে যখনই যুদ্ধবিরতির জন্য কোনো প্রস্তাব এসেছে, প্রত্যেকবার যুক্তরাষ্ট্রই ভেটো দিয়ে সেটাকে আটকে দিয়েছে। এরকম আরেকটা অসঙ্গতি দেখা যায় চীনের প্রভাব নিয়ে। প্রশাসন প্রায়ই বলতো যে জাতিসংঘে চীনের ক্ষমতা বেড়ে যাচ্ছে, কিন্তু বিশ্লেষণ বলছে যুক্তরাষ্ট্র যখন বিভিন্ন সংস্থা থেকে নিজেদের টাকা পয়সা সরিয়ে নিয়েছে, ঠিক সেই খালি জায়গাটাই পূরণ করতে এগিয়ে এসেছে চীন। মানে যেটাকে তারা আটকাতে চেয়েছিল, তাদের পদক্ষেপের কারণেই সেটাই হয়তো আরও বেড়ে গেল। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে দাবি করা হচ্ছে একটা আরও কার্যকর জাতিসংঘ চাই, আবার অন্যদিকে সেই কার্যকারিতার জন্য যে ন্যূনতম তহবিলটা দরকার সেটাই কেড়ে নেওয়া হচ্ছে। এটাই ছিল এই মডেলের সবচেয়ে বড় স্ববিরোধিতা। তো এই পুরো আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই সংস্কার মডেলের দীর্ঘমেয়াদী প্রভাব আসলে কি হতে পারে? পুরো বিষয়টাই আসলে এই একটা প্রশ্নে এসে থামে: ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য কি? আসলেই জাতিসংঘকে ভালো করার জন্য সংস্কার ছিল, নাকি এটা ছিল আসলে বহুপাক্ষিক ব্যবস্থার বদলে নিজেদের একতরফা ক্ষমতা দেখানোর একটা কৌশল? আর সবশেষে এই বড় প্রশ্নটাই আমাদের সামনে থেকে যায়: এই মডেলটা কি জাতিসংঘকে আরও উন্নত করার একটা পথ, নাকি এটা এমন এক পৃথিবীর দিকে ইশারা করছে যেখানে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের হয়তো কোনো অস্তিত্বেই থাকবে না? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।